আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। আজকে 20 এপ্রিল, এখন সময় 9টা 3। তো যারা আমার সাথে যুক্ত হয়েছেন এই ক্লাসে, প্রত্যেকেই একটা নির্দিষ্ট এসএমএস পাওয়ার পরে আসছেন যে ফ্রি ফরেক্স ট্রেডিং শেখানো হবে। তো এই ক্লাসে যারা জয়েন হয়েছেন তাদের অবশ্যই প্রত্যেকেরই একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে যারা জয়েন করছেন অবশ্যই তারা 18+ এবং প্রত্যেকের দরকার আর্নিং। 1 নম্বর কথা হলো প্রত্যেকের আর্নিংয়ের একটা রাস্তা দরকার। 2 নম্বর হচ্ছে হয়তোবা আপনারা এক একজন এক একটা পেশায় নিয়োজিত আছেন, কিন্তু যে পেশাতে আছেন আপনি চাচ্ছেন যে ওই পেশাটার পাশাপাশি যদি আরেকটা কাজ হয় তাহলে আমার জন্য ভালো হয়, অথবা আমার ওইটা ভালো লাগতেছে না, আমি সুইচ করতে চাই, যার কারণে আপনি আরেকটা কাজ শেখার চেষ্টা করতেছেন। আর এই অভিপ্রায় নিয়ে আপনি যখন খুঁজতে শুরু করছেন, অথবা আপনার মনে এরকম থিঙ্কিং ছিল, অথবা আপনি ফরেক্স কি বা কেন কিভাবে কাজ করে এই বিষয়গুলো সম্পর্কে জানেন, অথবা ফরেক্স সম্পর্কে আপনি ভালোই জানেন কিন্তু আরও ভালো কিছু আইডিয়া গ্যাদার করার জন্য আসছেন। আমি চেষ্টা করব, এটা যেহেতু ফরেক্স ট্রেডিং শেখার একটা ফ্রি কোর্স, এখানে কোনো প্রকার টাকা পয়সা আমি নিব না, ফ্রি কোর্স এটা। তো সেক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব যত দূর সম্ভব। কিন্তু কিছু কিছু জিনিস থাকেই, যে আসলে পেইটের ব্যাপারটা ভিন্ন হয়। তো সেক্ষেত্রে হয়তোবা ওই পরিমাণ সার্ভিস পাবেন না, তবে আমি এখানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমার মেইন উদ্দেশ্য কি আসলে এরকম একটা ফ্রি ব্যাচ শুরু করার। প্রতি বছর রমজান মাসটাতে আমি একটা করে ফ্রি ব্যাচ করি, আপনারা জানেন। কিন্তু আবার নতুন করে এই মাসে একটা নতুন ব্যাচ করার পিছনে কারণটাই হচ্ছে অসংখ্য রিকোয়েস্ট, অসংখ্য ছেলেপেলে মেসেজ করে যে আমার সমস্যা, আমার একটু পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এই সেই। তো দেখা যায় যে যদি প্রতি ব্যাচে 2-3 জনকে ফ্রি এভাবে দেই, ওরা আবার অন্যদেরকে যখন মেসেজ করে, যখন অন্যরা জানতে পারে যে তারা ফি দিয়ে জয়েন করছে, একজন ফ্রি জয়েন করছে, তখন মনোমালিন্য সৃষ্টি হয়। সো এই জন্য দিলাম যে আবারও একটা ফ্রি ব্যাচ দিয়ে দিই, যাতে সবাই এটাতে একটা ধারণা পেতে পারে। তবে আমি যেমন নিঃস্বার্থভাবে আমার এই সময়টাকে আপনাদের দিচ্ছি, তেমনি আপনারা এই সময়টা যে স্পেন্ড করবেন, একটু মনোযোগের সহিত স্পেন্ড করবেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন। এতটুকুই, আর অন্য কোনো কিছুই না। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে যে এই এরকম ফ্রি ব্যাচগুলোতে অনেক সমস্যা হয় কি, একটা পেইড ব্যাচে যখন কোনো স্টুডেন্ট ভর্তি হয়, তখন তার মনে একটা ইয়ে থাকে যে আমি যদি এখানে বেয়াদবি করি বা দুষ্টুমি করি, তাহলে যেটা হবে, হয়তো বা আমাকে যদি গ্রুপ থেকে বাদ দিয়ে দেয়, তাহলে আমার যে ফি টাকাটা দিয়েছি এটা আমার লস হয়ে যাবে। সে তখন এই ছেলেটা ভদ্র হয়ে থাকার চেষ্টা করে। বাট এরকম ফ্রি গ্রুপগুলোতে যেটা হয়, তার এরকম কোনো রেস্ট্রিকশন থাকে না, সে মনে করে যে একটা বেদবি করে চলে যায়, সমস্যা নেই। আর সেকেন্ড আর একটা হয় কি, যে অনেক দুষ্ট প্রকৃতির লোকজন আছে যারা কি করে, স্টুডেন্ট হিসাবে জয়েন করার পর অন্য অন্য স্টুডেন্টকে মেসেজ করে বিভিন্ন লোভ লালসা দেখায়ে তার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে। ইভেন কিছুদিন আগে ফারিয়া নামে একটা মেয়ের আইডি থেকে সবাইকে বলতেছিল যে ফরেক্স বিডি মেন্টরের অ্যাসিস্ট্যান্ট বলে বলে বিভিন্ন জনের কাছে টাকা পয়সা চাচ্ছিল। সো আমার একজন স্টুডেন্ট আমাকে মেসেজ করলো, পরে আর একজন স্টুডেন্ট মেসেজ করলো, এরকম কয়েকটা মেসেজ পেলাম। তো সবাইকে আমি আগেই বলে দিচ্ছি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমার কোনো আলাদা কোনো ইনস্ট্রাক্টর নেই, কেউ নেই, ঠিক আছে? সো আমার সাথে কন্ট্যাক্টের একটাই নাম্বার, এই নাম্বারের বিপরীতে আর অন্য কোনো নাম্বারে কন্ট্যাক্ট করার দরকার নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটা আছে, ঠিক আছে? সে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি বলে দিচ্ছি। তো এই 2 নম্বরের বাইরে আর অন্য কোনো নেই। আর আমার সাথে কথা বললেই বুঝতে পারবেন যে আপনি কার সাথে কথা বলছেন। সেক্ষেত্রে যদি কেউ অ্যাসিস্ট্যান্ট বা ইনস্ট্রাক্টর বলে টাকা পয়সা কোনো কিছু চায়, তাহলে অবশ্যই তার থেকে দূরে থাকবেন। সেকেন্ড থিং হচ্ছে, অনেকেই বলবে যে স্যারের এই ইন্ডিকেটার, ওই সেট আপ, এই সে আমার কাছে আছে, আমাকে 200 টাকা দাও, 100 টাকা দাও, 30 টাকা দাও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সো এগুলো আমি আগেই নিষেধ করে দিলাম। যদি আপনারা তারপরও ঠকেন, তাহলে আপনাদের ব্যাপার, বাট আমি আমার দিক থেকে সবাইকে সাবধান করে দিলাম, কারণ এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা, তো এই ফ্রি ক্লাসে আসলে আমরা কি কি শিখতে পারবো এবং কেন শিখতে পারবো? এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আমার অন্য অন্য পেইড যে ক্লাসগুলো, ওগুলোর মধ্যে আছে। তো ওগুলোর মধ্যে আছে, তারপরও তারা এটাতে জয়েন করছে, যে হয়তোবা তাদের ক্লাস করতে ভালো লাগে, অথবা যে আরও যদি এখানে নতুন কোনো কথা শুনতে পাই, নতুন কোনো লজিক পাই, এজন্য। তবে যারা পেইড গ্রুপে আছেন তারা এর চেয়েও অনেক বেশি কিছু পাচ্ছেন। সেক্ষেত্রে যদি এখানে টাইম স্পেন্ড না করেন, তারপরও সমস্যা নেই। আর যদি ফ্রি টাইম থাকে, তাহলে অবশ্যই এই সব বিষয় নিয়ে যেখানে আলোচনা হয় সেখানে থাকা ভালো। আচ্ছা, সর্বপ্রথম এই
ফ্রি ব্যাচটাতে আমি জানি না যে আপনারা কে বেসিক, কে অ্যাডভান্স, কে ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, কে জানা, কে অজানা। কারণ যখন একটা স্টুডেন্ট পেইড ব্যাচে ভর্তি হয়, আমি তাকে জিজ্ঞাসা করে নিই যে তুমি কতটুকু জানো, তোমার কি পরিস্থিতি, সেই অনুপাতে হয়। এটা যেহেতু ফ্রি ব্যাচ, আমজনতার ব্যাচ, সেক্ষেত্রে আলোচনাগুলো আমজনতা মোতাবেক হয়ে যাবে। অর্থাৎ এখানে ইনস্ট্রাকশন থাকবে, মোটিভেশন থাকবে, লজিক থাকবে, থিওরিক্যাল থাকবে, টেকনিক্যাল বিষয় থাকবে, স্টেপ বাই স্টেপ। তো আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে আপনাদের যতটুকু পিক করার ততটুকু পিক করার। অর্থাৎ অনেক আলোচনা হবে, আপনার নিজের পয়েন্টটাকে আপনাকে পিক করে নিতে হবে। সর্বপ্রথম একটু মোটিভেশন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে সারা বিশ্বে বর্তমানে ডক্টর, ইঞ্জিনিয়ার, ফ্রিল্যান্সার বলেন, এই বিজনেসম্যান বলেন, যত পেশার মানুষ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পেশা আছে, যতগুলো পেশা আছে, আপনি যদি খুঁজে বের করতে চান যে সবচেয়ে শান্তির পেশা, আরামের পেশা কোনটা, তাহলে বলতে হবে যে ফরেক্স মার্কেট। কারণটা হচ্ছে এখানে আপনার কারোর সাথে কথা বলতে হয় না, কারোর সাথে মারামারি করতে হয় না, ঝগড়াঝাটি করতে হয় না। আপনি নিজের এক্সপিরিয়েন্স, একটা ডিভাইস আর কি সামান্য কিছু ব্যালেন্স নিয়ে এখান থেকে কাজ করে মানি বের করে করে খেতে পারেন। কিন্তু এটা আপনার ধ্বংসের কারণ। এটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ। খারাপের কারণটা হলো আপনার এটা ধ্বংসের কারণ। যদি আপনি এখানে উইদাউট এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স ছাড়া যদি আপনি এই মার্কেটে আসেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। যদি এরকম থিঙ্কিং থাকে যে কোনো বড় ভাই আপনাকে ইনস্ট্রাকশন দিবে, বলে দিবে, আপনি তার কথা মতো অনুসারে ওই সিগন্যাল ধরে বা এই সেই ধরে করবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। যদি আপনার এরকম থাকে যে আপনার হাতে অনলি $100, এই 100 টাকাই আছে, এইটা দিয়ে আপনাকে বাঁচতে হবে, নাইলে আপনি মরে যাবেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ কাইন্ড অফ একটা বিজনেস যখন শুরু হয়, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে বিজনেস শুরু করতে হয়। বিজনেস শুরু করার পরে ওই দেখবেন যে বিজনেসম্যান কয়দিন পরে আবার একটা লোন করে আরও কিছু টাকা ঢুকায়, আবার লোন করে আবার কিছু টাকা ঢুকায়, এভাবে এভাবে বিজনেসটা বড় হয়। ঠিক আছে? কেন? কারণটা হলো, মনে করেন আপনি যদি একটা শপ দেন, কোনো একটা দোকান দেন, তাহলে এই দোকানটার ক্ষেত্রে কি হবে, আপনি দোকানটা যখন তৈরি করছেন, দোকানে মনে করেন আপনার হাতে ব্যালেন্স আছে 3 লক্ষ টাকা, আপনি 3 লক্ষ টাকা দিয়ে শুরু করছেন, আপনার 6 মাস কাস্টমার অ্যারেঞ্জমেন্ট এবং সব কিছুর জন্য 6 মাসের খরচ চালাতে হবে। আপনার এই মার্কেটে এসেও আপনার যেটা করতে হবে, বুঝে বুঝে উঠতে, পরিস্থিতি বুঝতে আপনার কিছুদিন যাবে। এই সময়টা আপনার কিন্তু নিজে সার্ভাইভ করার মতো টাকা থাকতে হবে। বাট আজকে ঢুকেই যদি আপনি কালকার টাকা প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনিও ধ্বংস হয়ে যাবেন। সেক্ষেত্রে মার্কেটটা ভালো, খুবই ভালো, ক্যারিয়ার হিসেবে খুবই ভালো, কিন্তু এই বিষয়গুলো ধ্বংসের কারণ। ঠিক আছে? এবং যারা একটু উগ্র মেজাজের, যাদের রাগ বেশি, যারা ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে না, এই 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 ধরনের লোকগুলোও কিন্তু এখানে কিছু করতে পারে না। যারা শীতল মস্তিষ্কের, তারা এখানে ভালো কিছু করতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, বুঝে শুনে আসতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে, মার্কেটে আসার আগে সর্বপ্রথম বুঝে নিতে হবে যে আমি কে, আমি কি ধরনের ট্রেড করব, আমার ব্যালেন্স কত, আমি কোন স্ট্র্যাটেজি ধরে ট্রেড করব। উইদাউট এনি স্ট্র্যাটেজি কোনো ধরনের ট্রেডে আসা যাবে না। তো সর্বপ্রথম তাহলে বুঝতে হবে যে কি কি জিনিস পয়েন্ট আপ করেন, নিজেকে একটু পরিমাপ করেন, তাহলে বুঝতে পারবেন যে আমার জন্য এই মার্কেট কি না, বা আমি ট্রেড করার জন্য উপযুক্ত হব কি না। এবং এইটা হইতে গেলে কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম কথা হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে আমার এক্সপিরিয়েন্স লেভেল কি, আমি কোন লেভেলে আছি। তো মনে করেন আমার এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে আমি বিগেইনার, মানে আমি প্রথম, থোড়া থোড়া সব কিছুই জানি, ক্যান্ডেল বুঝি, এসএনআর বুঝি, একটু মার্কেট কখন ওপেন ক্লোজ, কীভাবে ট্রেড নিতে হয়, এই জিনিসগুলো জানি। ঠিক আছে? তো আমি হলাম বিগেইনার লেভেল। 2 নম্বর হলো কি, যে আমার হাতে কোনো ভ্যালুয়েবল স্ট্র্যাটেজি আছে কি না। স্ট্র্যাটেজি, যে ঠিক আছে আমার হাতে স্ট্র্যাটেজি আছে, কিন্তু এইটা কাজ করে 60-70%, তো কোনো সমস্যা নেই, তাহলেও আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। আচ্ছা, তারপরে কি দরকার, তারপরে হচ্ছে যে আমার ব্যালেন্স। তো ব্যালেন্স ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে মিনিমাম যদি আপনার $60 থেকে $100 হয়, তাহলে আপনি এই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এইটা থেকে আপনি ডেলি $20 থেকে $30 আর্ন করতে পারবেন। ঠিক আছে?
আচ্ছা, এইবার কথা হচ্ছে যে আমি কি টাইপের ট্রেড করব। আমি একজন বিগেইনার, আমি মোটামুটি সব বিষয় সম্পর্কে মোটামুটি জানি। আমার হাতে একটা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি ইউজ করলে 60% বা 70% অ্যাচিভমেন্ট হয়। আর আমার হাতে ব্যালেন্স $60 থেকে $100 আছে। তো $60 থেকে $100 থাকলে এখান থেকে $20-30 বের করা যায়। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে তাহলে আমি এইবার প্রস্তুত আমার জন্য কি ধরনের ট্রেড করা দরকার। আপনার জন্য প্রাথমিক পর্যায়ে আপনি শুরু করবেন SCALPING স্ক্যাল্পিং দিয়ে, স্ক্যাল্পিং ট্রেড দিয়ে। এই স্ক্যাল্পিংটা আপনি কিসের উপরে বেস করে করবেন? সর্বপ্রথম আপনার হাতে ইন্ডিকেটর থাকবে একটা বা দুইটা, অর্থাৎ ভালো একটা ইন্ডিকেটর সেটআপ থাকবে স্ক্যাল্পিংয়ের জন্য। দ্বিতীয় আপনার হাতে কি থাকবে? দ্বিতীয় হচ্ছে আপনার এই ব্যালেন্সটুকু থাকবে। তৃতীয় হচ্ছে যে এই ইন্ডিকেটরটা কিভাবে ব্যবহার করতে হয়, ওটা হচ্ছে লজিক। সেই লজিক বা স্ট্র্যাটেজিটা আপনার হাতে থাকবে। ঠিক আছে, এবং এইটা নিয়ে যদি আপনি কাজ শুরু করেন তাহলে আপনি হ্যাঁ ভালো কিছু করতে পারবেন। এইবার আপনার থিঙ্কিং হচ্ছে যে আমি একজন ইন্টারমিডিয়েট, অর্থাৎ বিগিনার যা জানে তার চেয়ে আমি বেশি জানি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি ইন্টারমিডিয়েট হন তাহলে আপনার হাতে কি থাকতে হবে? স্ট্র্যাটেজি থাকতে হবে। সেম স্ট্র্যাটেজি, কীরকম স্ট্র্যাটেজি থাকতে হবে? যে আমার হাতে একটা স্ট্র্যাটেজি থাকবে এইটার মতোই, যে 60-70% কাজ করে, এরকম থাকলেই এনাফ। তারপরে কি? ব্যালেন্স। এই ব্যালেন্সের ব্যাপারটা যে আপনার হাতে কেমন থাকতে হবে? যারা ইন্টারমিডিয়েট ট্রেডারের হাতে ব্যালেন্স থাকতে হবে মিনিমাম 300 to 500। $300 to 500 যদি থাকে তাহলে একজন ইন্টারমিডিয়েট ট্রেডার ডেইলি এখান থেকে বের করতে পারবে $100 to $115 ডেইলি বের করতে পারবে। এইবার হচ্ছে আপনি কি টাইপের ট্রেড করবেন? যখন আপনি একজন ইন্টারমিডিয়েট ট্রেডার, তখন আপনি এখানে এসে ট্রেড করবেন হচ্ছে সুইং ট্রেড করবেন। এই সুইং ট্রেড করার জন্য সুইং ট্রেডিংয়ের ইন্ডিকেটর লাগবে, তার সাথে আপনার ওই যে স্ট্র্যাটেজি ওইটা লাগবে। তাহলে ইন্টারমিডিয়েট ট্রেডার গেল। এইবার হলো কি, যে আপনি একজন অ্যাডভান্স ট্রেডার, অর্থাৎ ইন্টারমিডিয়েট যা জানে, বিগিনার যা জানে, এই উভয় জিনিসই আপনি জানেন। তাহলে আপনি এবার অ্যাডভান্স লেভেলে ট্রেড করবেন। অ্যাডভান্স লেভেলে ট্রেড করার জন্য আপনার স্ট্র্যাটেজি লাগবে একটা। সেই স্ট্র্যাটেজিতে 100% ওয়ার্ক করতে হবে তা না, এই 60-70% ওয়ার্ক করলেই এনাফ। আপনার ব্যালেন্সের প্রয়োজন হবে একজন অ্যাডভান্স লেভেল ট্রেডারের জন্য। ব্যালেন্সের প্রয়োজন মিনিমাম 500 থেকে 1000। এখান থেকে সে ডেইলি কত বের করতে পারবে? মিনিমাম 250 থেকে 300। সে কি ধরনের ট্রেড করবে? সে সুইং ট্রেড করবে অ্যান্ড ডে ট্রেড করবে। সুইং ট্রেড অ্যান্ড ডে ট্রেড করবে। এই সুইং এবং ডে ট্রেড করতে তার কি কি লাগবে? ইন্ডিকেটর লাগবে, তার সাথে স্ট্র্যাটেজি লাগবে। এইবার 3 ধরনের ট্রেডার হয়ে গেল। এর বাইরে যে হচ্ছে সেটা হচ্ছে প্রো ট্রেডার। প্রো ট্রেডারের একজন কি থাকতে হবে? সেম এরকম একটা স্ট্র্যাটেজি থাকবে। যে প্রো ট্রেডার, তার স্ট্র্যাটেজি কীরকম কাজ করবে? তার স্ট্র্যাটেজি কাজ করবে হচ্ছে 70 থেকে 80%। ব্যালেন্স কত থাকবে? মিনিমাম $1000 থেকে $5000 অথবা $2000 ধরলাম, মিনিমামটা দেখাচ্ছি। সে কি ধরনের ট্রেড করবে? সে হচ্ছে ডে ট্রেড করবে অ্যান্ড পজিশন ট্রেড করবে। তার সেটআপ থাকবে ইন্ডিকেটর, ফরকাস্ট এবং প্রিকাস্ট। পোস্টকাস্ট। এই হচ্ছে প্রো ট্রেডার। তো এই যে 4টা ধাপ,
এখন কোনো ব্যক্তি যদি প্রাথমিক পর্যায়ে ওই কয়টা সাপোর্ট রেজিস্ট্যান্স এই সেই অমুক তমুক সম্পর্কে জেনে ওই চিন্তা ভাবনা করে যে আমি $1000 ইনভেস্ট করব আর $1000 ইনভেস্ট করে ডেলি $200 থেকে $300 আর্ন করব, ও কি হবে, পড়ে যাবে মার্কেট থেকে। যদি কোনো ব্যক্তি চিন্তা ভাবনা করে যে আমি বিগিনার লেভেলের এক্সপিরিয়েন্স নিয়ে ইন্টারমিডিয়েট লেভেলের ইনভেস্টমেন্ট করে ওই পরিমাণ আর্ন করতে যাই, পড়ে যাবে মার্কেট থেকে। এখন দেখা যায় যে কিছু টাকা পয়সাওয়ালা মানুষ থাকে, তারা কি করে, তারা প্রাথমিক পর্যায়ে এই বিগিনার লেভেলের যন্ত্রপাতিগুলো পাইছে, এটুক শিখে তার হাতে হিউজ টাকা আছে, তার কাছে $1000 মানে 1 লাখ 1.5 লাখ টাকা আর কি, তার কাছে কিছুই না। সে থিঙ্কিং করে যে ধুর এই $60 $70 ইনভেস্ট না করে আমি এই জায়গায় একবারে 1 লাখ টাকা ইনভেস্ট করে দেবো, কি $1000 ইনভেস্ট করে দেবো, দিয়ে এখানে $20 জায়গায় আমি কি করব, ডেইলি $500 থেকে $600 আর্ন করব। কি করবে সে, ফল্ট করবে, মার্কেট থেকে পড়ে যাবে। রুলসের বাইরে যখনই একজন যাবে সে মার্কেট থেকে পড়ে যাবে। এইবার মনে করেন অ্যাডভান্স ট্রেডার কখনোই এই ধরনের ভুল করে না। একজন অ্যাডভান্স ট্রেডার সে যদি থিঙ্কিং করে যে আমি স্কাল্পিং ট্রেড করব, তাহলে অবশ্যই তার ডিসিশনটা ভুল হবে। কিন্তু যারা এক্সপিরিয়েন্স সে তো আর এই লেভেলের ভুল করে না, বাট ছোটরাই এই ভুলগুলো করে। সেক্ষেত্রে যে এখানে অ্যাকুমুলেট করার ব্যাপার হচ্ছে আপনি যে লেভেলের ট্রেডার, আপনার এক্সপিরিয়েন্স লেভেল, আপনার স্ট্র্যাটেজির লেভেল, আপনার ইনভেস্টমেন্ট লেভেল, আপনার সেটআপের লেভেল সেম হইতে হবে। তারপরে আপনি মানি ম্যানেজমেন্ট করলে সাকসেস হবেন। এই জায়গাটাতে আপনি সাকসেস হয়ে গেছেন, আপনার দ্বিতীয় স্টেপ হচ্ছে এইটাতে আসা। এটাতে আপনি সাকসেস হয়ে গেছেন, আপনার তৃতীয় স্টেপ এটাতে আসা, তারপর চতুর্থ স্টেপ এটাতে আসা। এখন অনেক ট্রেডার আছে যে সে বিগিনার লেভেলে ডেইলি এই $20-30 ইনকাম করে, এটা ধরেই থাকে, পাশাপাশি সে জব করে বিজনেস করে, নো ইস্যু। অনেক ট্রেডার আছে যে সে এই লেভেলেই আছে, সে চায় না আর উপরে যাওয়ার জন্য, সে ডেইলি এটা ইনকাম করতে পারে, এটাই এনাফ, হতে পারে, কোনো সমস্যা নেই। বাট মিসম্যাচ করে ফেলা যাবে না, মিসম্যাচ করে ফেললেই সমস্যা। তো আমি প্রথমেই এই জিনিসগুলো আলোচনা করে দিলাম এজন্য যে সবাই যাতে বুঝতে পারে যে আমি কী টাইপের ট্রেডার, আমার জন্য কি কি দরকার। এইবার কিছু কিছু লোক আছে যারা নাক সিটকাবে, বলবে এই জিনিসটা নিয়ে যে ইন্ডিকেটার ইন্ডিকেটার ইন্ডিকেটার, যে না আমি প্রো ট্রেডার, আমি ক্যান্ডেল অ্যালগো নিয়ে ট্রেড করতে পারি, আমি এই পারি সেই পারি, আমি কেন ইন্ডিকেটার নিয়ে কাজ করি, ইন্ডিকেটার তো ভুল ইন্ডিকেশন দেয়। তারপরে হচ্ছে কি ইন্ডিকেটর কখনো কাজ করে কখনো কাজ করে না, এরকম থিঙ্কিং আসবে। ইন্ডিকেটর ছাড়া কখনোই ট্রেড করা পসিবল না, সে যত বড় বাঘাই হোক না কেন, এবং যত বড় বাঘ তার কাছে তত বড় ইন্ডিকেটর আছে, আর যে যত ছোট বাঘ তার কাছে ছোট ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর ছাড়া কেন পসিবল না সেটা বলি। সর্বপ্রথম আপনার যদি 7 দিন ধরে জ্বর হয়, মাথা ব্যথা হয়, পেটেও সমস্যা হইতেছে মনে করেন, আপনি বাজারের দোকানদারের কাছে যাবেন, সে কি দেবে, কবে জ্বর আছে একটা নাপা দাও, পেট খারাপ একটা অ্যামোডিস দাও, তারপরে কি হয়েছে মাথা ব্যথা আছে, আচ্ছা একটা পিরিটন ট্যাবলেট দাও, যাও ভাই 3টে ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে ভালো হয়ে যাবে। 3টা সমস্যার জন্য সে 3টে ট্যাবলেট দিয়ে ছেড়ে দিবে, আপনার খরচ হবে 20 থেকে 30 টাকা। আপনি ওই 3টা খেয়ে সুস্থ হয়ে গেছেন, পরের দিনে মাশাল্লাহ ভালো ঘুরে বেড়াইতেছেন। 7 দিন পরে আবার ওই সমস্যা হয়েছে, আবার তার কাছে গেছেন, আবার 20 টাকা দিয়ে আবার খাইছেন, এভাবে চলছে। কিন্তু আপনি যদি থিঙ্কিং করেন যে না আমি একটা এমবিবিএস ডক্টরের কাছে যাই, তাহলে কি হবে, আপনার এমবিবিএস ডক্টরের কাছে যাই এটা বলার সাথে সাথেই সে লিখে দিবে একটা ব্লাড টেস্ট, যাও একটা ব্লাড টেস্ট করে আসো। ব্লাড টেস্ট করে আসার পরে সে হচ্ছে আপনার শরীরের কেমিস্ট্রিটা দেখবে কেমন আছে পরিস্থিতি, দেখার পরে হয়তোবা সে 3টা ট্যাবলেট দিবে না, একটা ট্যাবলেট দিবে, 50 পয়সা করে দাম হবে। এই ট্যাবলেটটা আপনি আগামী 1 মাস খান, আপনার আর কখনোই এই সমস্যা হবে না। সে কি করবে, সর্বপ্রথম একজন জ্ঞানী মানুষ কোনো মানুষের সমস্যাকে সর্বপ্রথম বড়োভাবে চিন্তা করে। একজন বড় ডাক্তার সর্বপ্রথম চিন্তা ভাবনা করে যে এই রোগীর পেটে সমস্যা, মাথায় সমস্যা, জ্বর আছে, তো এটা জ্বর তো মানুষের রোগের লক্ষণ, তাহলে এটা কী কারণে হচ্ছে এটা আগে ফাইন্ড আউট করা দরকার। সে টেস্ট করে ফাইন্ড আউট করে আগে মেইন জিনিসটা নিবে, নেওয়ার পরে চিকিৎসা করা শুরু করবে। আর ছোট হাতুড়ি ডাক্তার কি করবে, যে জ্বর আসছে ঠিক আছে নাপা দিয়ে দিয়ে সে সেরে যাবে। তো আপনি যদি এইভাবে চলতেই থাকে, দেখা গেলো আপনার কিডনিতে প্রবলেম হয়েছে, কয়েকদিন পর পরে আপনার এই সমস্যা হইতেছে, জ্বর হইতেছে, আপনি নাপা খেয়ে খেয়ে 6 মাস 1 বছর পার করছেন, এরপরে দেখা গেলো কিডনি একদম অচল হয়ে গেছে, তখন আর চিকিৎসার সুযোগ নেই। সো বড় ডাক্তার এই জন্য কী করে, প্রথম থেকেই আগে টেস্ট করে তারপর ডিসিশন হয়। হয়তো বা টেস্টে আপনার 5000 টাকা খরচ হবে, কিন্তু আপনি ফাইনালি ফাইন্ড আউট করতে পারবে যে ফুল বডিতে আপনার কী প্রবলেম আছে। সো এখানে এই গল্পটা কেন বললাম, এই গল্পটা বলার পেছনে কারণ হচ্ছে ছোটো কোনো ডাক্তার কখনো টেস্ট রিপোর্ট চায় না, সে কখনো টেস্ট করেও না। তো কি হয়, বড় ডাক্তার টেস্ট করে কেন,
এবং সে কি ওই খরচ তোলার জন্য না ক্লিনিকের খরচ তোলার জন্য না, সে অরিজিনাল ডিসিশনটা পাওয়ার জন্য। এই জন্য বড় ডাক্তারের কোনো কিছু করতে গেলে তার দরকার হয় একটা মেশিনের বা একটা টেস্ট জিনিসের একটা যন্ত্রের প্রয়োজন পড়ে। এখন সে কিন্তু ডিসিশনটা কিন্তু যন্ত্র দেয় না, ডিসিশনটা কখনোই ইসিজি মেশিন দেয় না, কখনোই আলট্রাসোনোগ্রাম মেশিনটা দেয় না, এক্স রে মেশিনটা দেয় না। সে শুধু ওই মেশিনটা দিয়ে দেখে যে এখানে কি হচ্ছে, তার কি সমস্যাটা, দেখার পরে সে ডিসিশন নেয়। কাইন্ড অফ ইন্ডিকেটার জিনিসটা হচ্ছে এই জিনিস, ইন্ডিকেটারটা হচ্ছে মার্কেটের পরিস্থিতিটা বোঝার জন্য একটা ধারণা, আর কোনো কিছুই না। আমরা মানুষ, হিউম্যান বিং, আমাদের মাথায় এক এক সময় এক এক রকম কাজ করে। মনে করেন আমার ভাইকে যদি কেউ মাইর দেয়, তো আমি সেই ছেলেকে যাই আগে কি জিজ্ঞাসা করবো যে আমার ভাইকে মারছো কেন? আগে না, আমি আগে বলবো মায়ের পরিবর্তে আগে মায়ের দিয়া লই, মায়ের দেওয়ার পরে তারপরে শুনবনি কী হয়েছে। কিন্তু যদি এখানে অন্য কেউ যায়, যে যদি বলে যে অমুকের ভাইকে তুমি মারছো কেন, আগে জিজ্ঞাসা করবে, তারপরে বিচার আচার করবে। কিন্তু আমার ক্ষেত্রে কি হবে, আমার ওই যে ইমোশন, আমার ভাইকে মারছে, আগে মায়ের। তো মানুষের হিউম্যান বিং হচ্ছে কি, মানুষ সময়ের সাথে সাথে মেন্টালিটির উপরে বেস করে ডিসিশন নেয়। তো দেখা যায় যে একটা সময় আপনার মন খুব প্রফুল্ল আছে, ওই সময় আপনি একটা খারাপ মার্কেটেও মনে হয়েছে কি নিয়ে নিলাম ডিসিশনটা, নেই একটা ট্রেড, যা হয় হবে। আবার একটা সময় আপনার খুবই মন খারাপ, ওই সময়টাতে আপনার ভালো একটা মার্কেট যাচ্ছে, কিন্তু আমার মনে হয়েছে ধুর করবই না, ট্রেড ভালো লাগতেছে না। তো এই যে আপনার মাইন্ডের উপরে বেস করে, সময় কাল স্থান পাত্রের উপরে বেস করে কিন্তু আপনার ডিসিশন চেঞ্জ হচ্ছে, মার্কেটের মতোই চলছে। সো এই জন্য একটা ইন্ডিকেটার হচ্ছে সেকেন্ড পারসন, সে আপনাকে কি বলে, ইন্ডিকেশান দেয়। আপনি নিজে দেখতেছেন যে মার্কেট এই গতিতে চলছে, আচ্ছা এই হবে, ইন্ডিকেটার বলছে যে এরকম হবে, তো দুইজন মিলে একটা ডিসিশান নেওয়া যায়, তাই না? আমরা যখন কোনো একটা কাজে যাই, ভালো কাজ করতে যাই বা খারাপ কাজ করতে যাই, মনে করেন আমি একজনের গাছের পেঁপে চুরি করতে যাব, তো পেঁপে চুরি করতে যখন যাচ্ছি, তখন আমি আমার যে ভিতরে মন আছে, মন চিন্তা ভাবনা করতেছে পেঁপেটা, ওই বড় পেঁপেটাই চুরি করব, চুরি করে নিয়ে এসে খাবো। আবার যে আমার ভিতরে যে রুহ আছে, আত্মা আছে, সে বলছে যে বাবা চুরি করতে যাইতেছি, ঠিক আছে, যদি কেউ দেখে ফেলে মান সম্মান কিন্তু শেষ। হ্যাঁ, তো দুইজন মিলে কিন্তু কথা বলতেছে আর যাচ্ছে। একবার মন বলতেছে আরে না চুরি করি, যা হয় হবে, দেখবে না। আর একজন বলতেছে দেখেও ফেলতে পারে, সাবধানে যা। বাইরে কিন্তু কেউ নেই, আমার ভিতরেই দুইজন মানুষ। দুজন মানুষ বললে ভুল হবে, একটা রুহু আর একটা নফস। তো যাই হোক, তো ব্যাপারটা হলো যে এই যে ডিসিশনটা দুইজন মিলে কিন্তু অলওয়েজ কথা হচ্ছে। একটা মানুষ একা যখন রাস্তায় হেঁটে যায়, সবসময় কিন্তু বিড়বিড় করে কথা বলে মনে মনে। তো এই যে ব্যাপারটা, দুইজন মিলে ডিসিশন নেয়া, ঠিক আছে? তো একটা ইন্ডিকেটর যখন থাকে, ইন্ডিকেটরের কোনো মন মানসিকতা, মন খারাপ ভালো খারাপ নাই, তার কাছে লজিক দেওয়া আছে। এই লজিকের সাথে মিলে গেলে সে বলবে হ্যাঁ, লজিকের সাথে না মিললে সে বলবে না। তো সে সেরকম করে আপনাকে একটা ডিসিশন দিবে, আর আপনি আপনার মতো করে একটা ডিসিশন নিয়ে তারপরে ট্রেড করবেন কি না আপনার ইস্যু। বাট এটা আপনার মাস্ট বি অরিজিনাল মার্কেটকে বোঝার জন্য লাগবে। সেকেন্ড থিং হচ্ছে ইন্ডিকেটর কখনো কাজ করে, কখনো কাজ করে না। ইন্ডিকেটর কখন কাজ করে আর কখন কাজ করে না, এই কথাটা সত্য, কখনো কাজ করে কখনো করে না। আপনার জানতে হবে কখন কাজ করে আর কখন করে না, এইটা আপনি খুঁজে বের করেন। আপনার হাতে একটা রাইফেল আছে, এই রাইফেলটা পানিতে চুবায় রেখে যদি আপনি ফায়ার করতে যান, তাহলে কি এটা ফায়ার হবে? ফায়ার হবে না তো। তো আপনার বুঝতে হবে যে তাহলে রাইফেলটা আমাকে শুকনো রাখতে হবে, যেন এখানকার যে প্রকোষ্ঠ হয়, যেখানে ফায়ারিংটা হয়, পাওয়ারের সৃষ্টি হয়, ওই জায়গাটাতে যেন পানি না ঢোকে। তো ঘটনাটা হচ্ছে আপনাকে তাহলে ওই জিনিসটা থিঙ্কিং করতে হবে যে কখন কাজ করে কখন করে না। তো যখন কাজ করে না, ওই সময়টাকে আপনি অ্যাভয়েড করে ইন্ডিকেটরকে ইউজ করেন, হয়ে গেল। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে আপনি ওটাও বুঝে গেলেন, তাহলে আপনার একটা ইন্ডিকেটারও লাগবে। আপনি কে, কী ধরনের ট্রেডার, কি করলে কি হবে আপনি বুঝতে পারলেন। এইবার হচ্ছে যে শেখার ক্ষেত্রে, আপনি যখন একজন ট্রেডার হবেন, শেখার ক্ষেত্রে আপনার কি কি জানা প্রয়োজন। অনেকেই হয়তোবা বিরক্ত হচ্ছে যে আসলাম আসলে ট্রেডিং শেখার জন্য, এখানে তো উনি শুধু গল্পই শোনাচ্ছে। বাট এই গল্পের মধ্যেই কিন্তু বিশাল কিছু আছে, যারা বোঝার তারা বুঝতেছে, আর যারা বুঝতেছে না তাদের তেজপাতা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কথা হলো যে সর্বপ্রথম হলো যে শেখার ক্ষেত্রে আমার কি কি দরকার। আপনি যখন শেখার ক্ষেত্রে সিলেবাস খুঁজবেন যে আমার কি কি জানা দরকার, ফরেক্স মার্কেট শিখতে গেলে এই সেই অমুক তমুক, অনেক কিছু পাবেন, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো পৃথিবীতে শিক্ষিত লোকের অভাব নেই, এস্টাবলিশড লোক কয়জন আছে? জব হোল্ডারের অভাব নেই, জব দেওয়ার লোক কয়জন আছে? তাহলে সবাই জব খুঁজে, জব কেউ দিতে পারে না। তো জব যে খুঁজে তার মেন্টালিটি আর জব যে দেয় তার মেন্টালিটি, দুইজনের চিন্তাধারার ধরনটা ভিন্ন।
যার কারণে সে জব দেওয়ার ক্ষমতা রাখে আর একজন জব খোঁজার ক্ষমতা রাখে। তো আপনাকে থিঙ্কিং করতে হবে আপনি কোন দিক থেকে থিঙ্কিং করবেন। থিঙ্কিং করার বিষয় হচ্ছে সর্বপ্রথম আমি বলে দিচ্ছি আমার আমি যতটুকু জানি, আমার ছোট মানুষ, আমি বেশি কিছু বুঝি না, যতটুকু বুঝি এতটুকু থেকে আমি মোটামুটি আর্নিং করতে পারি, এতটুকু আর্নিং করে আমি দুইটা ডাল ভাত খেতে পারি। আর 2 নম্বর হচ্ছে আমার মনে একটা সৎ উদ্দেশ্য আছে যে আমি যতটুকু জানি ততটুকু দিয়ে যদি কারো উপকার হয়, এতটুকুই, আর অন্য কোনো কিছু না। আমি বিগ কোনো ট্রেডার না, বা আমি যে বাংলাদেশের মধ্যে টপ 10-এর মধ্যে একজন এমনও না। আমি একদম একটা অজপাড়া গ্রামে বসবাস করি, ভাঙ্গাচালার ঘরে, এবং এখান থেকে আমি আমারটুকু আমি করতে পারি, এবং আমি যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করছি ততটুকু থেকে আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি। এটা আপনারা অ্যাকসেপ্ট করলেও করতে পারেন, না করলে ইগনোর করতে পারেন, এই স্বাধীনতা আপনাদের আছে। তো আমি আমার দিক থেকে বলে যাই। 1 নম্বর কথা হচ্ছে যে ট্রেডিং শিখতে হলে সর্বপ্রথম কি শিখতে হবে। সর্বপ্রথম আপনার প্রশ্ন করতে হবে। প্রশ্নর ধরন যাদের প্রফেশনাল তারা প্রফেশনালিজম শিখতে পারে। তো প্রফেশনাল প্রশ্নগুলো কীরকম? 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে মার্কেট কখন উপরে বা নিচে যায়, এইটা হলো জানা দরকার। এই ব্যাকগ্রাউন্ডটাতে মনে হয় লেখাগুলো বোঝা যাচ্ছে না, আমি এটাকে কেটে দিই, এটা তো আর প্রয়োজন নেই, এটাকে কেটে দিই, দিয়ে অন্য জায়গায় লিখি। এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হলে ভালো হইতো। আচ্ছা, সাপোজ এইখানেই লিখবো, ছোট করে লিখবো, তাহলেই হবে। আপনার জানা দরকার মার্কেট কখন উপরে যায় নিচে যায়। আমি কিন্তু কোনো লজিকের কথা বলতেছি না, আমি সাধারণ কোশ্চেন যেগুলো মনের মধ্যে জাগা দরকার, এবং যে কয়টা কোশ্চেন আপনার মনে জাগে যদি, এবং এই কয়টা কোশ্চেনের অ্যান্সার যদি আপনি জানেন, তাহলেই আপনি একজন মার্কেট ট্রেডার। আদারওয়াইজ দুনিয়ার হাউ কাউ করে শেষ করে ফেলবেন, লজিক শিখবেন, স্ট্র্যাটেজি শিখবেন, থিওরি শিখবেন, আপনার ইন্ডিকেটর ব্যবহার করবেন, কিন্তু কোনো কাজে দিবে না। কিন্তু যে কয়টা জিনিস আপনি জানলে, একদম বাংলা জিনিস জানলেই হবে, সেই কটাই যথেষ্ট। এই কথা আমি বলি। তো প্রথম হচ্ছে আপনার জানতে হবে মার্কেট কখন উপরে যায় কখন নিচে যায়। মার্কেট কোন জায়গা থেকে ব্যাক করে আর কোন জায়গা থেকে ব্রেকআউট করে। ব্রেকআউট করে জানলেন, তারপরে আপনার জানা দরকার হচ্ছে আদার্স পিপল, অন্য যারা যারা পিপল আছে এরা কোন পজিশনে কি দেখে বাই করে। ঠিক আছে, যে আদার্স অন্যান্য পিপল যারা, সেরা তারা কি কি লজিকের উপরে বেস করে বাই করে, বাই আর সেল লজিক কী কী, বাই আর সেলের যে পজিশন এটা খুঁজে বের করার জন্য কি লজিকের উপরে বেস করে তারা বাই আর সেল করে, এটা আপনার জানতে হবে। তারপরে জানতে হবে যে কি কি টাইপের মানুষ এখানে কি কি অ্যামাউন্টে বাই এবং সেল করে। টাইপ অফ ট্রেডার, বাংলা ইংলিশ মিক্স করে ফেলতেছি, হোক সমস্যা নেই, আমরাই তো। টাইপ অফ ট্রেডার, আর একটা হলো টাইপ অফ ইনভেস্টমেন্ট। আমার মাঝে মধ্যে ছোটোবেলায় প্রশ্ন থাকতো, দোকানগুলোর সামনে লেখা থাকতো মেসার্স অমুক ট্রেডার্স, তমুক ট্রেডার্স। তো আমি চিন্তা ভাবনা করলাম, আচ্ছা মেসার্সটা কেন লাগায়, আসলে মেসার্স শব্দের অর্থ কী, লেখা থাকে এরকম। তো আস্তে আস্তে যখন বড় হইলাম তখন বুঝতে পারলাম যে আসলে মেসার্স শব্দের অর্থ হচ্ছে নির্ভীক, ভয় নাই যার, নির্ভীক। আর ট্রেডার হচ্ছে এক্সচেঞ্জার, সে বাই অ্যান্ড সেল করে, এক হাতে বাই করে আর এক হাতে সেল করে দেয়, অর্থাৎ একটা জিনিস একজনের কাছ থেকে কিনে আর একজনের কাছে সেল করে দেয়, ট্রেডার। তো একজন দোকানদার, মুদির দোকানদার, সেও একজন ট্রেডার, একজন ডিমের দোকানদার সেও ট্রেডার, একটা কাঁচা বাজারের দোকানদার সেও ট্রেডার। ঠিক আছে, আর মেসার্স তারা লেখে না সামনে, তারা শুধু ট্রেডার লেখে। আর মেসার্স লেখে যারা সারের দোকান করে, রডের দোকান করে, বড় বড় ব্যবসায়ী একটু, তারা মেসার্স লেখে। কারণটা হচ্ছে তাদের ব্যবসাটা বড়, তারা রিস্ক নেয় বেশি, এই জন্য তারা মেসার্স হয়ে যায়। যাই হোক, এটা একটা ফান করে বললাম। তো আমরা এইখানে এই যে টাইপ অফ ট্রেডার কথাটা বললাম, এই টাইপ অফ ট্রেডারের ম্যাটারটা হচ্ছে যে এখানে কি কি টাইপের ট্রেডার থাকে। এখানে ট্রেডার থাকে, রিটেল ট্রেডার থাকে, রিটেল ট্রেডার, ক্ষুদ্র ট্রেডার যারা কিনা আমরা,
তারপরে কি থাকে, এখানে হচ্ছে ব্যাংক থাকে, যারা যে ব্যাংকগুলো আছে তারা এক্সচেঞ্জ করে। আর 2 নম্বর হচ্ছে এক্সচেঞ্জ বলতে কেমন, যে একজন বিদেশ যাবে, মনে করেন আমার হলো ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তো আমি হলো সৌদি আরব যাব হজ করার জন্য। সৌদি আরবে যে আমার তো টাকা পয়সা লাগবে কিছু খরচ করার জন্য, তো ওইখানে যদি বাঙালির 20 টাকা দিই তাহলে তো নিবে না। তো কি করতে হবে, তাহলে আমার সৌদি আরবের যে রিয়াল ওইটা নিতে হবে। তো সৌদি আরবের রিয়াল নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, তাহলে আমি আমার ব্যাংকে যাব, যে বলবো আমার ব্যাংকে এই যে 3 লাখ টাকা জমা আছে, আমার এই যে পাসপোর্ট ভিসা, আমি 10 দিনের জন্য সৌদি আরব যাব, তো আমাকে আপনি 10 দিনের এই ট্রাভেল ভিসার জন্য আমাকে আপনি এই 500 রিয়াল ইয়ে করে দেন, এন্ডোর্স করে দেন পাসপোর্টে। তো আমার এই পাসপোর্টের উপরে বেস করে সে কি করবে, আমার এই বাংলা টাকাকে রিয়ালে করে দিবে, এই টাকাটা নিয়ে তখন আমি ওই দেশে যাব। আর এখন ডিজিটাল যুগ আসছে, এখন হচ্ছে যাদের মাস্টার কার্ড আছে ডুয়াল কারেন্সি, তারা যে কোনো জায়গায় তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলেই হয়েছে, যে দেশে যাবে যেই দেশের এটিএম বুথে ঢুকাবে ওই দেশের টাকা অটোমেটিক বের হয়ে যাবে, আরও সুবিধা হয়ে গেছে। তো এই যে ব্যাংক যেটা করে, আমাদের বাংলাদেশি টাকা নিয়ে বিদেশি টাকা দেয়, বিদেশি টাকা নিয়ে বাংলাদেশি টাকা দেয়। এই মনে করেন যে আমাদের সৌদি আরবে এক বড় ভাই আছে, মনে করেন সে এখান থেকে টাকা পাঠাবে, তো কি হয়, সে সৌদি আরবের ব্যাংকে জমা দেয়, ও আমাদের ব্যাংকে আবার আমাদেরকে বাংলা টাকা দেয়। তো এই যে টাকার এক্সচেঞ্জটা করে, এটা কিসের মাধ্যমে করে, এই ট্রেডিংয়ের মাধ্যমে করে। তো এই ব্যাংক কি করে, যখনই টাকাটা দেয় তখনই কিন্তু দেয় না। মনে করেন যে আজকে হলো 20 তারিখ, আজকে সৌদি আরবে আমার ভাই আমার কাছে 3 লাখ টাকা বাংলা টাকা 3 লাখ পাঠাবে, তো সৌদি আরবের ব্যাংকে রিয়াল জমা দিছে, তো ব্যাংক আমাকে বলছে কালকে যায় ব্যাংক থেকে টাকাটা তুলে নেন। আমি যখন ব্যাংকে যাই কালকে টাকাটা তুলে নেবো, ব্যাংক আমাকে দিয়ে দিবে। কোন থেকে টাকাটা দিবে, বাংলাদেশে যে স্টক আছে তাদের এই স্টক থেকে টাকাটা দিয়ে দিবে। আর ওই দেশের যেটা রিয়াল জমা রিসিভ করছে ওটা ওইখানে ওরা রাখবে। যেদিন দেখবে যে ওই দেশের টাকার মান বৃদ্ধি পাইছে, প্রাইস বৃদ্ধি পাইছে, ওই দিন ওরা ওই টাকাটাকে এক্সচেঞ্জ করবে। তাহলে কি হলো, ওই যে আমরা ডলারের রেট হাই হয় না, একদিন হলো 126 টাকা, পরের দিন 30 টাকা, পরের দিন 40 টাকা, তারপর দিন 110 টাকা। তো কি হয়, 110 টাকায় যদি আমি $1 কিনি, 140 টাকায় সেল করি, তাহলে আমার 30 টাকা লাভ হয়ে গেল। এরা এইভাবে এক্সচেঞ্জটা করে ব্যাংক। তারপরে কি হয়, বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্ট হয়, এই এক্সপোর্ট ইম্পোর্টের সবগুলো মানি ট্রান্সফারগুলো ব্যাংকের মাধ্যমে হয়। সো এটাও একটা ম্যাটার। এরকমভাবে ব্যাংক কি করে, মানিগুলোকে এক্সচেঞ্জ করে, এক্সচেঞ্জ করে করে এই যে ফরেন এক্সচেঞ্জ করে 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 তাদের মুনাফা বৃদ্ধি করে। আর আমরা রিটেল ট্রেডাররা কি করি, রিটেল যারা আমরা, আমাদের কাছে $100 বা $200 আছে, আমরা ওইটা ইনভেস্ট করি, লোয়ার প্রাইসে কিনে নেই, হায়ার প্রাইসে সেল করে দিই। ঠিক আছে, আবার ফরেক্স মার্কেট যেহেতু দুই দিকেই প্রফিট দেয়, আবার সেলের সময়ও একটা হায়ার প্রাইসে কিনে যখন প্রাইস নিচে নামে তখন আবার সেল করে দিই, দিয়ে প্রফিট নেই। আমরা হলাম রিটেল ট্রেডার, তারা হলো আর একটু বড় ট্রেডার। আবার কিছু কিছু আছে হেডজে ফান্ড, ওরা অনেক বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানি, ওরা কি হয়, বিভিন্ন কোম্পানিকে ইনভেস্ট দেয়, টাকা পয়সা দেয় বিজনেস করার জন্য, তো তারাও আবার করে। তো এই আমাদের এই জন্য এই জিনিসগুলো জানা দরকার, যে টাইপ অফ ট্রেডার এবং টাইপ অফ ইনভেস্টমেন্ট, যে কি হয়, যে আমরা যখন বাই অ্যান্ড সেল কোন জায়গায় আমরা বাই করার কোন লজিকের উপরে বেস করে বাই করব। এই যে এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে সেল, এই যে সেল, এখান থেকে সেল নিতে হয়েছে, তো এইখানে আসলে সেল নিতে হয়েছে কাদেরকে সেল নিতে বলা হয়েছে, এই লজিকে এখানে সেল নিতে বলা হয়েছে, এবং টার্গেট দেখাই দেওয়া হয়েছে এইখানে, মিনিমাম টার্গেট দেখানো হয়েছে এইখানে, আর স্টপ লস বলা হয়েছে এইখানে। তো কথা হলো এইখানে সেল কাকে বলা হয়েছে, একজন স্কাল্পার ট্রেডারকে, সুইং ট্রেডারকে, নাকি পজিশন ট্রেডারকে, একজন ছোট আমাদের মতো রিটেল ট্রেডারকে, নাকি ব্যাংকে, নাকি হেডজে ফান্ডকে, কাকে বলা হয়েছে এটাও বুঝতে হবে আমাদের। এটা বোঝার জন্য আমাদের জানতে হবে যে এই যে পজিশনটা, এই পজিশনটা আসলে কাদের, ছোট ট্রেডারদের জন্য না বড় ট্রেডারদের জন্য, এখানে কি টাইপ অফ ট্রেডারের মধ্যে কারা এখানে উপস্থিত আছে, এবং যারা উপস্থিত আছে তাদের ইনভেস্টমেন্ট কত, এটা যখন আমরা জানবো তখন এই এন্ট্রিগুলো আমাদের জন্য পারফেক্ট হবে। আমরা যখন জানবো যে মার্কেট কোথা থেকে ব্যাক করে বা ব্রেকআউট করে চলে যায়, তখন আমাদের এই এন্ট্রিগুলো পারফেক্ট হবে, যে এখান থেকে মার্কেটকে আসলে ব্রেকআউট করে চলে যাবে না ব্যাক করবে। মার্কেট কখন উপরে যায় কখন নিচে যায় এই জিনিসটা যদি আমরা জানি তাহলে জানবো। তো কয়টা জিনিস, এই কয়টা ছোটো 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 জিনিস, এখন এই ছোটো ছোটো জিনিসগুলোকে জানতে গেলে আমাদের কি জানতে হবে, মিনুয়াল কয়েকটা লজিক জানতে হবে। মিনুয়াল কয়েকটা লজিক, যেমন এইটার জন্য জানতে হবে আমাদের ক্যান্ডেল, সর্বপ্রথম এটার জন্য ক্যান্ডেল জানতে হবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জানতে হবে,
মার্কেট কখন ব্যাক করে আর কখন ব্রেকআউট করে, এইটার জন্য আমাদের হায়ার হাই হায়ার লো জানতে হবে, ব্রেকআপ স্ট্রাকচার জানতে হবে, অর্ডার ব্লক জানতে হবে। অর্ডার ব্লক যখন আমরা জানবো, এফভিজি যখন আমরা জানবো, আইসিটি যখন আমরা জানবো, পিওসি যখন আমরা জানবো, তখন আমরা বুঝতে পারবো যে এইখানে কী টাইপের ট্রেডার আছে এবং কত ইনভেস্টমেন্ট হচ্ছে। খুব সহজ জিনিস, সেটা আমরা শিখতে পারলাম। তাহলে এই কয়েকটা জিনিস যখন আমরা জানলাম, ওগুলোর মধ্যেই আমরা পেয়ে যাব বাই অ্যান্ড সেল লজিক। এছাড়া ইনভেস্টমেন্ট ইন্ডিকেটার আমাদেরকে হেল্প করবে। ইন্ডিকেটার যখন আমাদেরকে হেল্প করবে, তখন আমরা পুরোপুরি বুঝে যাব যে এইখানে যে এন্ট্রি পয়েন্টটা, এইখানে আসলে কার আমার এন্ট্রির সুযোগ আছে কিনা, আমি এখানে এন্ট্রি নেব কিনা, বা এখানে কে এন্ট্রি নেবে। এখানে যে একটা কথা বলা হয়েছে যে মিনিমাম টার্গেট আর ম্যাক্সিমাম টার্গেট। এই যদি এই পেজটাতে দেখি একটা, যে এইখানে দেখেন টার্গেটের লিমিট দেওয়া আছে, যে মিনিমাম টার্গেট, তারপরে বাই লিমিট, স্টপ লস। এই যে এখানে দেখেন দেওয়া আছে স্টপ লস, সেল এখানে TP1 TP2। তাহলে TP1 কাদের জন্য, TP2 কাদের জন্য, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আবার একটা ব্যাপার আছে যে মার্কেটের চার্টের ধরন, কোন চার্টে আসলে কারা অ্যানালাইসিস করবে। একটা হলো 15 মিনিটের চার্ট, আবার দেখা গেল যে 1 মিনিটের চার্ট, 4 ঘন্টার চার্ট, একদিনের চার্ট। কোন চার্টে কে কোন জায়গায় নিবে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এই জিনিসগুলো প্রথমত বুঝতে খুব কঠিন হয়ে যাবে। প্রথমত এত সহজেই জিনিসটা বোঝা যায় না। তো এত সহজে যখন বোঝা যায় না, তখন আমাদের এটা কি করতে হয়, আমাদের এই লার্নিং টাইমটাতে আমাদের ইন্ডিকেটরের হেল্প নিতে হয়। যখন আমরা ইন্ডিকেটরের হেল্প নিতে পারি, তখন আমাদের কি হয়, আস্তে 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 জিনিসগুলো মাথায় ঢুকে যায়। একটা সময় যায় আমাদের ইন্ডিকেটরের প্রয়োজন হয় না, বাট ইন্ডিকেটরকে ছাড়াও কিন্তু চলে না। বিগ বিগ ট্রেডার, এই আমার এখানে অলরেডি মনিটর লাগানো আছে, আমার সাথে এখন মনিটর লাগানো আছে 3টা, ঠিক আছে, 3টা মনিটর লাগানো আছে। তো আমি অনলি পিসি স্ক্রিনকে শো করতেছি আপনার কাছে। এখন কথা হইল যে এই ইন্ডিকেটর ইউজ করতেছি আমি, এটা একটা প্রোফাইল, তাই না, এটা আমার একটা প্রোফাইল। আচ্ছা, দ্বিতীয় আর একটা প্রোফাইলে যদি আমরা এইভাবে যাই, তাহলে খেয়াল করতে পারবো। যেমন মনে করেন এই প্রোফাইলে আমি এখানে 2টা ইন্ডিকেটর দেখতেছি। একটা ইন্ডিকেটরে অর্ডার ব্লক শো করতেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, ইকিউএল, ইকিউএইচ, তারপরে হচ্ছে টিপি কোন জায়গায় নিব, এসএল কোন জায়গায় নিব, মার্কেটের হাই লো শো করতেছে একটা ইন্ডিকেটরে। অনেকগুলো লজিক একটা ইন্ডিকেটর আমাকে শো করে দিচ্ছে, ঠিক আছে। এবার আমি যদি আর একটা প্রোফাইলে যাই, সাপোজ মনে করেন এইটা আর একটা প্রোফাইল। এই প্রোফাইলে যখন আসছি, তখন কি হচ্ছে যে এই প্রোফাইলে এসে আমার এখানে আপনি আর একটা সেটআপ দেখতে পাচ্ছেন, যে এখানে আর একটা সেটআপ আছে। তাহলে আমার যখন 2 মনিটর, আমি 2 মনিটরে কি করতেছি, এইটা একটা সেটআপ দেখতেছি আর একটা সেটআপ ওখানে দেখতেছি। দেখে কি হচ্ছে, আমি কিন্তু ভেরিফাই করতেছি যে আমার কোন অর্ডারটা নেওয়া উচিত, কোন অর্ডারটা নেওয়া উচিত না। এইবার মনে করেন আমি এক্সনেসে ট্রেড করব, ফরেক্স মার্কেটের এক্সনেস ব্রোকারে আমি মনে করেন ট্রেড করব। আমার এইখানে এসেও দেখবেন যে আর একটা ইন্ডিকেটর সেটআপ। আজকে তো মার্কেট বন্ধ, যাই হোক। এখানে এসে এখানেও আর একটা সেটআপ। এই সেটআপ আমাকে বলে দিচ্ছে মার্কেট কখন আপে যাবে, কখন ব্যাক করবে, মার্কেটের পিওসি পয়েন্ট কোনটা। এদিকে আমাকে ডেল্টা ভ্যালু দেখাচ্ছে, মার্কেটের ভলিউম এখন কত, কোন জায়গায় মার্কেটের হাই ভলিউম, কোন জায়গায় যায় মার্কেটের কি ঘটনা ঘটবে। তো কি হচ্ছে তাহলে, আমি কিন্তু এই 3 মনিটরে 3 ধরনের সেটআপ দেখতেছি, 3 ধরনের সেটআপ দেখতেছি। এছাড়া আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে, আমি এই এক্সপিরিয়েন্সের বেস করে তার উপরে আমি ডিসিশন নিচ্ছি যে এখন আমি বাই করব নাকি সেল করব। তাহলে আমার কি হচ্ছে, আমি যদি লজিক্যাল ব্যাপারগুলো বলি, আমি এখানে সর্বপ্রথম থিঙ্ক করতেছি যে মার্কেটে এখানে শুধু বুলিশ অর্ডার ব্লকগুলো আছে, তার মানে মার্কেট উপরে যাচ্ছে, শুধু উপরে যাচ্ছে, এখানে বিয়ারিশ কোনো অর্ডার ব্লক নেই, অর্থাৎ উপর থেকে বাধা দেওয়ার মতো কোনো অর্ডার ব্লক নাই। মার্কেট নিচে স্ট্রং লো, উপরে হচ্ছে উইক হাই, মানে এটা দুর্বল, উপরে যাওয়ার সম্ভাবনা আরও বেশি। তাহলে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে করে উপরেই যাচ্ছে।
এবং আমার এখানে এন্ট্রি কোন জায়গায় নিতে হবে, ক্লোজ করতে হবে, তার সিগন্যালও আমাকে দিচ্ছে। মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার কখন ঘটবে সব এখানে আমাকে দিচ্ছে। তো এখানে প্রায় অটোমেটিক্যালি কি লজিক আমি পাচ্ছি আমি বলি। এফবিজি পাচ্ছি, ইকুএল পাচ্ছি, ইকুএস পাচ্ছি, চেঞ্জ অফ ক্যারেক্টার পাচ্ছি, ব্রেক অফ স্ট্রাকচার পাচ্ছি, টিপিএসএল পাচ্ছি, তারপরে পাচ্ছি হলো অর্ডার ব্লক পাচ্ছি, মার্কেটের উইক হাই অর লো পাচ্ছি, মার্কেটের মুভমেন্ট কোন দিকে সেটা পাচ্ছি। এখানে আমি 10টা পয়েন্ট দেখতে পাইতেছি, ঠিক আছে। এইখানে আমি দেখতে পাচ্ছি মার্কেটের একটা প্রিকাস্ট দেখতে পাচ্ছি, একটা পোস্টকাস্ট দেখতে পাচ্ছি, প্রিকাস্ট পোস্টকাস্ট দুইটা দেখতে পাচ্ছি। তারপরে আমি দেখতে পাচ্ছি মার্কেটের ভলিউম, ঠিক আছে, 3টা দেখতে পাচ্ছি। তারপরে মার্কেটের ক্লাউড অনুসারে আমি দেখতে পাচ্ছি মার্কেটের ট্রেন্ড, তাহলে কি হলো 4টে দেখতে পাচ্ছি। এখানে আমি মার্কেটের ফুল ভলিউম, পজিশন অ্যান্ড টাইম দেখতে পাচ্ছি, 6টা জিনিস দেখতে পাচ্ছি। তাহলে এখানে পেলাম 10টা জিনিস, এখানে পেলাম 6টা জিনিস, কয়টা 16টা জিনিস আমি দেখতে পাচ্ছি। তারপরে সাপোজ উদাহরণস্বরূপ যে এইখানে এসে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি শর্ট অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, মার্কেটের হাই লো পজিশন এবং পিওসি পজিশন দেখতে পাচ্ছি 3টা। তারপরে আমি দেখতে পাচ্ছি যে মার্কেটের পিভট পয়েন্ট দেখতে পাচ্ছি 4টা, এবং মার্কেট কত সময় ধরে আপ ট্রেন্ডে আছে সেটা আমি দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 5টা জিনিস। তারপরে আবার এখানে আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন দেখতে পাচ্ছি 7টা জিনিস দেখতে পাচ্ছি। তাহলে আমার ওইখানে 16 আর এখানে হচ্ছে 7, তাহলে কত হলো? এতগুলো বিষয়, 20-25টা বিষয় আমি দেখতে পাচ্ছি। তারপরে কি হলো, আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটার উপরে বেস করে এবার আমি ডিসিশন নিয়ে যদি বাই সেল করি, তো একটা ট্রেড নেওয়ার সময় যদি এতগুলো বিষয় চিন্তা করে আমি ট্রেড করি, তাহলে আমার এটা কেন লস হবে? তারপরও কি হবে, আট যদি দেখা যায় যে 10টা প্লেস করি, তার মধ্যে যদি 8টা আমার উইন হয়, 2টা লস হয়, কোনো সমস্যা নেই। সেকেন্ড থিং হচ্ছে যে এইটা মেনে নিতে হবে, তার কারণ হচ্ছে আবহাওয়া সবসময় একই যায় না। আর এক্সপিরিয়েন্স জিনিসটা হচ্ছে এরকম যে আপনার একটা মানুষ মনে করেন যে ফিনল্যান্ড সম্পর্কে তো সবাই জানেন, ফিনল্যান্ডে কখনো রাত হয় না, রাত হয় না বললে ভুল হবে, অর্থাৎ সূর্য ডোবে না। ওটা পৃথিবীর এমন একটা মেরুতে অবস্থান করতেছে যে ওখানে রাত্রের বেলাও দিনের মতো। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, তাহলে দেখতে পাবেন রাত্রের বেলাও যেমন দেখায়, দিনের বেলাও তেমন দেখায়। ওরা ঘড়ি দেখে ঘুমায় যে এখন ঘুমানোর টাইম, এখন জেগে ওঠার টাইম। তো তাদের ক্ষেত্রে দিন এবং রাত আর আমাদের দেশের দিন এবং রাত কিন্তু আসমান জমিন তফাৎ। আবার ঢাকা শহরের রাত আর গ্রাম বাংলার রাত কিন্তু ভিন্ন জিনিস। গ্রাম বাংলায় ঝিঝি পোকা পাবেন, আবার যদি একটু রাত হয়ে যায় তো অন্ধকার বাঁশঝাড়ের নিচ দিয়ে আপনি যেতেই পারবেন না, ভয়ে শিয়াল হুক্কা হুয়া বলবে। আবার ঢাকা শহরে কিন্তু দেখবেন যে রাত 12টা, 1টা, 2টা, 3টা কি যেমন তেমনই। সো এইটা হলো একটা পরিবেশ পরিস্থিতি যেমন। সো ফিনল্যান্ড থেকে একজন পিপল যদি বাংলাদেশে আসে, সে বুঝতে পারবে না যে আজকে রাত্রে বৃষ্টি আসবে। মনে করেন এখন বৈশাখ মাস চলে, আমরা জানি যে যে কোনো মুহূর্তে বৈশাখী ঝড় আসতে পারে, হুট করে বৃষ্টি আসতে পারে। তো আমরা কি করব, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ঘুমানোর আগেই ঢেকে রাখি আমরা সুন্দর করে। বাট ফিনল্যান্ড থেকে যে পিপলটা আসবে ও কিন্তু জানে না যে বৈশাখ মাসে কি ঘটে। ও কিন্তু কি হবে, হুট করে ও বৃষ্টিতে ভিজে যাবে। বর্ষাকালে আমরা ছাতা নিয়ে বের হব। ফিনল্যান্ড থেকে এক পিপল আসছে, ও কিন্তু জানে না যে বর্ষাকালে ছাতা নিয়ে বের হইতে হয়। সো আমরা কেন জানি? আমরা জানি দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশে আসি, মিনিমাম 1 বছর আমরা বাংলাদেশে আসি, 6টা ঋতু আমরা পার করছি। 6টা ঋতুতে 6 ধরনের এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেছে। এজন্য পরবর্তীতে যখন ওই ঋতুটা আসে, তখন ওই ঋতুর প্রিভেনশন অ্যাকশান আমরা আগেই নিয়ে ফেলতে হবে, যে আমাদেরকে কি প্রিভেনশন নিতে হবে, যে আমার কি প্রস্তুতির দরকার এই সময়ে। তো মার্কেটে যদি আপনি হুট করে এসেই রাজত্ব করার চেষ্টা করেন, ইম্পসিবল, আপনার দ্বারা পসিবল হবে না। মার্কেটে থাকেন না, 6টা ঋতু থাকেন, মার্কেটে 6 মাস দেখেন আগে মার্কেট কখন কেমন হয়। এরকম একটা এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে যে মার্কেটে এই যে এরকম করে হুট করে 10-12টা গ্রিন ক্যান্ডেল করে, ঠিক আছে, আবার দেখা যায় যে এখানেও হুট করে 10-12টা গ্রিন ক্যান্ডেল করে, তখন আপনি আপনার বন্ধুর সাথে গল্প করতে পারবেন যে বন্ধু এরকম একটা জিনিস দেখলাম মার্কেটে, 30 মিনিট পর পর দেখি যে হঠাৎ করে একটা করে আপ ট্রেন্ড হয়, যে প্রতিদিন রাত 8টার সময় একটা করে বিগ ক্যান্ডেল হয়, হয়ে মার্কেট ফল করে। কিভাবে বুঝতে পারবেন? মার্কেটে দীর্ঘদিন থাকতে থাকতে বুঝতে পারবেন। সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে মার্কেট দেখা। আমার টিচার আমাকে বলতো, আমি বলতাম যে তো মার্কেট ধরতে পারতেছি না, তো উনি বলতো যে মার্কেট ধরার একটাই কৌশল, সেটা হলো মার্কেট দেখা। তাই আমি বলতাম যে আসলে মার্কেট কি দেখবো, এখানে দেখার কি আছে, আমি বুঝতাম না। তো একটা সময় যে বুঝতে পারলাম যে মার্কেট দেখার কৌশলটা আসলে কি জিনিস। সাপোজ উদাহরণস্বরূপ যদি আমি বলি যে
যে কক্সবাজারের একটা মনে করেন বিচ, যে সুগন্ধা বিচ, তো সুগন্ধা বিচে গেলে কি হয় যে ওইখানে এরকম এরকম হয়, জোয়ারটা আসে ঠিক সন্ধ্যাবেলা। আর ওইখানে গেলে সর্বপ্রথম এরকম আপনার একটা ছাতা ভাড়া নিতে হবে, নিয়ে এখানে বসতে হবে, নাইলে আবার বিকাল হয়ে গেলে তখন আর ছাতা পাবেন না, পরবর্তীতে খালি থাকে না, এরকম এরকম। ঠিক আছে, আপনাকে ওখানে গেলে, কক্সবাজার গেলে অবশ্যই হাফ প্যান্ট নিয়ে যাইতে হবে, কারণ আপনি যে ড্রেস পরে যাবেন এটা ভিজায় ফেললে পরে আপনি কি কোন ড্রেস পরে আবার হোটেলে ফিরে আসবেন। তো এই যে যে ওই জায়গাটাতে গেছে তাকে যদি বলা হয়, সে কিন্তু চোখ বন্ধ করলে ওই জায়গাটা দেখতে পায়, কারণ সে একবার দেখে আসছে। আর যে দেখেনি সে কিন্তু বলতে পারে না। তো মার্কেটে যারা লং টাইম ধরে ঘোরাফেরা করে, এই যে মার্কেটের ধরনগুলো যখন দেখে, এরকম দেখতে 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 কি হয়, সে বলে দিতে পারে যে এরপরে মার্কেটের কি ঘটনা ঘটে। মার্কেটের তিনটা ছোট ছোট অপশন থাকে, একটা হলো ম্যানুপুলেশন, একটা ডিস্ট্রিবিউশন, আর একটা অ্যাকুমুলেশন। তো এই তিনটা স্টেপ পাড়ি দেয় আর যায়। যেমন সিজন আছে না, বৈশাখ, এই আপনার শরৎ, হেমন্ত, শীত, তেমন হচ্ছে এই সিজন। যে একটা হলো প্রথমত মার্কেটে অ্যাকুমুলেশন হয়, তারপরে ম্যানুপুলেশন হয়, তারপরে ডিস্ট্রিবিউশন হয়। ডিস্ট্রিবিউশন শেষে যদি ডিস্ট্রিবিউশন ফিনিশ হয়ে যায় তাহলে পুনরায় আবার অ্যাকুমুলেশন হয়, তারপরে আবার ম্যানুপুলেশন হয়, ডিস্ট্রিবিউশন হয়। যদি ডিস্ট্রিবিউশন ফিনিশ না হয় তাহলে ওইখানে কি হয়, ডিস্ট্রিবিউশনের শেষে পুনরায় আবার ম্যানুপুলেশন না হয়, অ্যাকুমুলেশন হয়। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে আমি যখন মার্কেটে ঢুকলাম তখন কি মার্কেটে ম্যানুপুলেশন চলছে, নাকি অ্যাকুমুলেশন চলছে, নাকি ডিস্ট্রিবিউশন চলছে। এই জিনিসগুলো যখন আপনি আস্তে আস্তে বুঝে যাবেন তখন দেখা যাবে যে আপনার জন্য ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে, আর কোনো কিছুই না। এবং অ্যাজ এ ট্রেডার হিসাবে, আপনি ছোট একজন ট্রেডার বা আপনি একজন বড় ট্রেডার, সেক্ষেত্রে আপনি কত মিনিটের টাইম ফ্রেমে কীভাবে অ্যানালাইসিসগুলো করবেন। আপনি যদি টোটাল ইউটিউব ঘুরে দেখেন তাহলে শুধু সাকসেসের হিস্টোরি পাবেন, কিন্তু ফকির হয়ে গেছে তার কোনো হিস্টোরি পাবেন না। হ্যাঁ, দুই একটা আছে, ওরা একবার এক ধরনের পাগল, পাগলের জাত। ওরা সব সময় সোর্স খোঁজে, লজিক খুঁজে, যে ওরা ফিক্স করে। ওই যে কয়দিন আগে একটা দেখলাম, ও হলো সব জায়গায় শুধু মানুষের ভুল খুঁজে বেড়ায়, যে এটা হলো এই সেই। ও আসলে জানেই না যে আসলে জিনিসটা কী, ভিতরে কী ও জানেই না। ওদেরকে বলা হয় আলগা মাসুদ। তো আলগা মাসুদের কথা নিয়ে আলোচনা আমরা না করি, মানুষের সমালোচনা করা হবে। তো ব্যাপারটা হলো, শিখতে হলে আপনাকে এই ওয়েতে শিখতে হবে। আমাদের এই কোর্সটাতে, এটা খুব বড় কোর্স হবে না, ছোট্ট একটা হবে। আমি টোটালি বলে দিতে পারতেছি না এখন কয়টা ক্লাস নিতে পারবো, তবে কমপক্ষে 5টা ক্লাস, কমপক্ষে 5টা ক্লাস নিব। আর এই 5টা ক্লাসের মধ্যে আপনাদের যে কয়টা বিষয় সম্পর্কে বললাম এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেব, এবং ইন্ডিকেটর সেট আপগুলোও দেবো ইনশাল্লাহ। এবং এইগুলোর সেট আপের জন্য যে যে ইন্ডিকেটর সেট আপগুলো দিব, এই সেট আপগুলোর জন্য কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না, শেখাচ্ছি ফ্রি। অর্থাৎ আমি যেটা আপনাকে এই 1 ঘন্টা ধরে বকবক করতেছি, টিচিং দিচ্ছি, এটা সম্পূর্ণটাই ফ্রি। আমি যে সেট আপটা দিব খুশি হয়ে, এই সেট আপটাও সম্পূর্ণ ফ্রি দিব, কোনো টাকা পয়সা নিব না। বাট কিছু কিছু জিনিস আছে যে আসলে ফ্রি দেওয়া যায় না। সো যেটা ফ্রি দেওয়া যাবে না ওইটা নিয়ে আমি এখানে কথাই বলবো না, কারণ ওইটা নিয়ে কথা বললাম, ওইটারে শেখাইলাম, দেওয়ার সময় বললাম যে এটা ফ্রি দেওয়া যাবে না, টাকা লাগবে, তখন মন খারাপ হয়ে যাবে। সো ওইটা আমি এখানে দেখাবোও না, ওইটা বলবোও না। যেটা ফ্রি দিতে পারবো অতটুকুই আলোচনা করব এবং ততটুকু ফ্রি দিয়ে দেব, ঠিক আছে। আর সেক্ষেত্রে যখন যে ইন্ডিকেটরটা আপনাদেরকে দিব, মনে করেন আজকে সাপোজ একটা সেট আপ দেখাইলাম, যে সাপোজ মনে করেন যে এই সেট আপ, ঠিক আছে, এটা না, মনে করেন সাপোজ ধরন হিসেবে দেখাচ্ছি, অথবা মনে করেন বললাম যে এইটা আপনাদেরকে আজকে শিখাইলাম ফুললি, এই সেট আপটা আপনাদেরকে দিয়ে দেবো। তো এই সেট আপটা এখন পাইতে হলে তাহলে কীভাবে দিব, আপনাদেরকে বলে দিব যে আমার এরকম ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে যেয়ে আপনি এখান থেকে ডাউনলোড করে নেন, ঠিক আছে। অথবা আপনাদের হোয়াটসঅ্যাপেও দিয়ে দিতে পারি বা টেলিগ্রামে দিয়ে দিতে পারি, এইভাবে দিয়ে দিব। আর এই ক্লাসগুলো যে রেকর্ড হচ্ছে, এই রেকর্ডগুলো ইউটিউবের মধ্যে দিয়ে দিব। এটা আর গুগল ড্রাইভ করলাম না, যেটা তো আর রেস্ট্রিকশনের কোনো কিছু নাই যে ফ্রি দেওয়া যাবে না। সো ইউটিউবে দিয়ে দিচ্ছি, ওখান থেকে যে যার মতো দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর এইটার যে ক্লাসটা কী কী বার হবে আমি কিন্তু আপনাদের এখানে গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। যে ক্লাস হবে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, ঠিক রাত 9টায়, এই সময়টাতে, এবং এই লিঙ্কেই ক্লাস হবে। সবাই এটা সেভ করে রাখবেন, তাহলেই হবে। আর এখান থেকে এই ফ্রি কোর্সটা করার পরে মনে হইতে পারে যে স্যার হয়তো বা বলছে যে এইটা করার পরে ওনার একটা পেইড কোর্স করার জন্য, পেইড কোর্স করার প্রয়োজন পড়বে না। আপনি যদি স্ক্যাল্পিং বা ছোটো ছোটো ট্রেড করে ডেলি অল্প অল্প কিছু আর্ন করতে চান তো সমস্যা নেই, করতে হবে না, ঠিক আছে। কারণ যদি বলি যে আমাদের লাস্ট যে মনে করেন 31 নম্বর ব্যাচ, এই যে 31 নম্বর ব্যাচ, এরা কিন্তু 10টা করে ক্লাস পেইড কোর্স করছে, এরা 10টা করে ক্লাস করছে, 10টা অনলি 10টা ক্লাস করে কিন্তু তারা প্রত্যেকেই সাকসেস, ঠিক আছে।
এই যে প্রত্যেককেই সাকসেস। 31 নম্বর, 32 নম্বর ব্যাচ যদি দেখি, এই যে 32 নম্বর ব্যাচ, ও আচ্ছা এটা হলো 32 নম্বরের প্র্যাকটিস গ্রুপ, সরি এই জন্য ওখানে 6 জন মেম্বার মাত্র পার্সোনালি করছিল এই জন্য। 33 নম্বর ব্যাচ, এই যে 33 নম্বর ব্যাচে যারা, তাদের কিন্তু সবারই রেজাল্ট মোটামুটি ভালো। এই যে তো এরা প্রত্যেককেই 10টা করে ক্লাস করছে, 10টা করে ক্লাস করেই কিন্তু তারা সাকসেস, এবং তারা কিন্তু পেইড ক্লাস করে আসছে। এই জিনিসগুলোই আপনারা শিখবেন একদম ফ্রিতে। তো হয়তোবা এরা এখানে অনেক কিছু ইন্ডিকেটর, অনেকগুলো সেট আপ ফ্রি মানে পাইছে, যেগুলো আপনারা সবাই পাবেন না। তার কারণটা হচ্ছে ওরা তো টাকা পয়সা দিয়ে কিনে নিছে ওগুলো ব্যাপারটা ভিন্ন। আর ইনশাল্লাহ আমি এখানে ফ্রিতে যা দেবো ওগুলো দিয়েও আপনাদের ভালো কাজ করবে। এই যে দেখেন, ঠিক আছে 34 নম্বর ব্যাচ, 10টা করে ক্লাস অনলি। আবার ওরা 10টা করে ক্লাসের এই ব্যাচটা করার পরে আবার এই যে 35 নম্বর ব্যাচে ক্লাস করতেছে, এটাতে টোটালি 6 মাস ক্লাস হবে। 39 জন মেম্বার, ওরা 6 মাস শিখবে। এটাতে একদম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ফরেক্সের অদ্যপাদ্য থাকবে। তো ব্যাপারটা হচ্ছে আমি ফ্রি ব্যাচটা করছি যে জন্য, এগুলো জাস্ট উদাহরণস্বরূপ বললাম, ফ্রি ব্যাচটা করছি এজন্য যাদের প্রবলেম, যারা কিনা টাকা পয়সা নিয়ে একটু ভেজালে আছে কিন্তু এই জিনিসটা শেখার অনেক আগ্রহ, তাদের জন্য এটা করা, যে তারা যেন এতটুকু বুঝতে পারে যে আমার জন্য এই মার্কেটটা কি না, আমি কিভাবে করতে পারবো, এবং সে যদি এখান থেকে অল্প কিছু আর্ন করেও কিছু করতে পারে, পরবর্তীতে সে ভালো কিছু করতে পারবে। এই জন্যই, আর অন্য কোনো কিছু না। সো ক্লাস রেকর্ড আমি নিজেই করছি, এটা আমি ইউটিউবে দিয়ে দিব। পরবর্তী ক্লাসগুলো এভাবে হবে, আমি রেকর্ড দিয়ে দেবো। ক্লাসের যে রুটিন বললাম, এই দিনগুলোতেই ক্লাস হবে। কী বার বলছি, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এটা কিন্তু উপরে দেয়া আছে, এবং এই লিঙ্কেই ক্লাস হবে রাত 9টায়। যারা শিখতে আগ্রহী তারা এই সময় জয়েন করে ক্লাসগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আজকে যেহেতু প্রথম ক্লাস, কী বিষয়গুলো জানতে হবে, শিখতে হবে, কীভাবে সামনে যাওয়া যাবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে এসে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা শুরু করব ডে বাই ডে। তো ইনশাআল্লাহ 5টা ক্লাসের কথা বললাম, চেষ্টা করব 5টার চেয়ে যদি বেশি নিতে পারি, 6টা 7টা বা 8টা 10টা, 6টা নিতে পারি, তবে মিনিমাম 5টা ক্লাস হবে। 5টা ক্লাসে মিনিমাম ভালো জিনিসগুলোই আপনারা পাবেন। সো আজকে ক্লাস হলো, তাহলে পরবর্তী ক্লাস হচ্ছে আজকে রবিবার, পরবর্তী ক্লাস হচ্ছে সোমবারের পরের দিন, মঙ্গলবারের দিন ক্লাস, অর্থাৎ 22 তারিখে। তো 22 তারিখের ক্লাসে আমরা সর্বপ্রথম কী বিষয় নিয়ে আলোচনা করব, টপিকগুলো একটু বলে দিচ্ছি। টপিকগুলো হচ্ছে যে এই সেট আপটা আপনাদেরকে দিব, এই সেট আপ দেওয়ার পরে এই সেট আপ নিয়ে কাজ করার জন্য আপনার দরকার হচ্ছে পিওসি, ভিএএল, ভিএএইচ, তার সাথে হচ্ছে ওবি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এসএনআর অ্যান্ড ট্রেন্ড। এই কয়টা জিনিস নিয়ে আলোচনা হবে এবং এই সেট আপটা শিখাই দিব। এটা হচ্ছে আগামী মঙ্গলবারের ক্লাসে। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে জয়েন করেন সঠিক সময়ে, কথা হবে। ফি আমানিল্লাহ।